এপিসোডের প্রথমেই আমরা নামসুনকে দেখতে পাই। নামসুন তো ওই রুমটি থেকে বের হয়ে আসে, আর এরপরে সে দেখতে পায় দরজার সাথে একটা বোমা ছিল, আর ওই বোমাটা ও দূরে ফেলে দেয়। এরপর আমরা সিওকে দেখতে পাই। সিও তো সিসি ক্যামেরায় সবকিছুই দেখতে পাচ্ছিল। এরপরে সে ড্রাগস নেয়, আর এরপরে সেখানে চলে আসে। সে নামসুনের সাথে ফাইট করতে থাকে। আমরা দেখি নামসুন তার সামনে তো টিকতেই পারছিল না। এরপর দেখা যায় যে সিও একটি ধারালো রড আমাদের নামসুনের দিকে ছুঁড়ে মারে, আর এরপর সেটা তো নামসুন ধরে ফেলে। নামসুন উল্টো তার দিকে ছুঁড়ে দেয়, আর এতে করে তার পেটের মধ্যে ওটা ঢুকে যায়। এরপর আমরা দেখি সেখানে তো আমাদের হিসিক চলে আসে। হিসিককে দেখে সিও আবারও তার দিকে ওটি ছুঁড়ে দেয়, আর এতে করে হিসিক তাকে বাঁচানোর জন্য চলে যায়। আর তখন তারা খেয়াল করে সেখান থেকে সিও চলে গিয়েছে। এরপর আমরা দেখি নামসুন হিসিককে বলে, আমার মাকে বাঁচাও। এরপর দেখা যায় যে হিসিক তাকে গাড়িতে করে নিয়ে আসছিল। অ্যান্টিডোটের খোঁজ করতে থাকে। তখন ওই মেয়েটি জানায় যে তার কাছে অ্যান্টিডোট নেই, আর এই অ্যান্টিডোট ফ্রিজের মধ্যেই থাকে। এরপর আমরা দেখি পুলিশরা তো ওর মাকে বাঁচিয়ে নিয়ে আসে। হিসিক কান্না করতে থাকে, সে কি করবে বুঝতে পারছে না। এরপর আমরা নানিকে দেখতে পাই। নানিরও কোনো সেন্স থাকে না, অতিরিক্ত শক্তি প্রয়োগ করায় সে আর জ্ঞান থাকে না। এরপর আমরা দেখি নামসুনের মাকেও তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নানির ক্রাশ তো তাকে হাসপাতালে নিয়ে যায়, আর এইদিকে নামসুনকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা হিসিককে দেখতে পাই। হিসিক তো ওই গোডাউনে যায়, আর সেখানে যাওয়ার পরে তাকে সবাই আটকে রাখে, কিন্তু আরেকটি লোক এসে বলে যে ওনাকে আসতে দাও। এরপর আমরা দেখি হিসিক অনেক খোঁজাখুঁজি করে সেখান থেকে অ্যান্টিডোট পেয়ে যায়। এরপর আমরা দেখি হিসিককে হেল্প করছিল ওই মেয়েটিও তো ধরা পড়ে যায়। তখন ওই মহিলাটি ওই মেয়েকে নিয়ে নিচে নামে, আর তখনই সেখানে পুলিশ চলে আসে, আর ওদের দুজনকে গ্রেপ্তার করে। এদিকে নানির অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, কিছুতেই তার জ্ঞান ফিরছিল না, আর এটা দেখে তার ক্রাশ প্রচুর কান্না করতে থাকে। এরপর আমরা দেখি হিসিক ওই অ্যান্টিডোটটি নেয়, আর তারপরে নামসুনের কাছে যায়। নামসুনকে গিয়ে এই অ্যান্টিডোটটি খাইয়ে দেয়, আর তখনই সেখানে মা পৌঁছে যায়। এরপর আমরা দেখি হিসিক তো সেখানে অসুস্থ হয়ে পড়ে যায়। এরপর আমরা সিওকে দেখতে পাই। সিওর তো প্রচুর ব্লিডিং হতে থাকে, সে নিজের মতো করেই ব্যান্ডেজ করে ফেলে। তখন তার কাছে একটা ফোন আসে, তাকে ফোন করে জানানো হয় যে তোমার সময় এখন শেষ হয়ে গিয়েছে, হয় তুমি পুলিশের হাতে ধরা পড়বে, না হলে আমরা তোমাকে মেরে ফেলবো। সিওর লোকেশন বের করার জন্য পুলিশরা তো অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তারা কিছুতেই লোকেশন বের করতে পারে না। এরপর দেখা যায় সেখানে তো ওই ডক্টরটি হাসতে থাকে। তখন সবাই জিজ্ঞেস করে যে তুমি বলে দাও যে ও কোথায় আছে, কিন্তু ডক্টর বলে আমি কখনোই বলবো না। এরপর দেখা যায় সেখান থেকে সবাই তো বের হয়ে যায়, আর একজন সেখানে থেকে যায়। এরপর আমরা দেখি সে তো প্রচুর মার দেয়। মার খেয়ে তখন ডক্টর তো ওই লোকেশন বলে দেয়। এরপর আমরা দেখি নামসুনের মা তো তার মায়ের কাছে যায়, আর যাওয়ার পরে এই অবস্থা দেখে সে কাঁদতে থাকে, আর বলতে থাকে মা তুমি সুস্থ হয়ে যাও, তুমি সুস্থ হয়ে গেলে তোমার ক্রাশের সাথে আমি তোমায় বিয়েতে দিব, আর তোমাকে একটা বাংলোও দিব, তুমি হানিমুন করার জন্য আমার হোটেলেও থাকতে পারো। এরপর দেখা যায় তখন নানি তো বলে কি তুমি ঠিক বলছো কিনা, যদি আমি উঠি সত্যি কি তুমি এমন করবে কিনা। তখন মা তো অবাক হয়ে যায়, আর বলে হ্যাঁ আমি তোমার সাথে তোমার ক্রাশের বিয়েতে দিব। এরপর আমরা নানির ক্রাশ আর নানাকে দেখতে পাই। জ্ঞান ফেরার কথা শুনে তার ক্রাশ তো দেখতে যেতে চায়, আর বলে আপনিও সাথে চলুন। তখন নানা বলে আমি আমার ওয়াইফকে অনেক কিছুই দিতে পারিনি, আপনি হয়তোবা সেই ভালোবাসা তাকে দিতে পেরেছেন, তাই ওকে আমি আপনার হাতে দিয়ে দিলাম। এরপর আমরা নামসুন আর হিসিককে দেখতে পাই। হিসিক তো ঘুমিয়ে থাকে, আর নামসুন তার দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় হিসিকের চোখ খুলে, কিন্তু সে তো ভয়ে ওঠে, আর বলতে থাকে যে আমি অ্যান্টিডোট নিয়ে আসছি। তারপরে তার মনে হয় যে সে অ্যান্টিডোটটি ওকে খাইয়ে দিয়েছে। হিসিক নামসুনকে জড়িয়ে ধরে, আর বলে তুমি এখন ঠিক আছো কিনা, আর কখনোই তুমি আমায় ছেড়ে কোথাও চলে যেও না। হিসিককে ফোন করে ওই কলিগটি সব কথাই বলে দেয় যে কোন লোকেশনে সিও রয়েছে। তখন হিসিক আর নামসুন তো বের হয়ে যায়, আর গাড়ি তো আমাদের নামসুন চালাতে চায়, সে কখনোই গাড়ি চালায়নি। এই জন্য আমরা দেখতে পাই হিসিক অনেক ভয় পেতে থাকে। এরপর আমরা সিওকে দেখতে পাই। সিওর কাছে তো একটা লোক আসে, আর এই লোকটি হচ্ছে বিনবিন, যে কিনা
কিনা সিওর ছোট্টবেলার ওই বন্ধু। তখন সে এসে বলে যে তোমাকে মারার জন্য আমাকে পাঠানো হয়েছে। তো সেখানে আমরা ওদের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ওরা দুইজন তো পালিয়ে গিয়েছিল, কিন্তু সিওর মতো হয়ে গিয়েছে। আর তার ফ্রেন্ড বিনবিন তো ওদের কাছে আবারও ধরা পড়ে, আর ও আবারও ক্রাইম করতে শুরু করে। এরপর আমরা দেখি তখন সিও বলে, আমি লাইফে 3বার ধোঁকা খেয়েছি, আমার বাবা মার থেকে, আর একটা মেয়ের থেকে, আর এখন আমার এই বন্ধুর থেকে। তার থেকে ভালো তুমি আমাকে গুলি করে দাও। এরপর দেখা যায় তার বন্ধু তো থমকে যায় আর তাকে পিস্তল দিয়ে বলে এখন তোমার টার্ন। এরপর আমরা দেখি সেখানে তো পুলিশ চলে আসে, নামসুন আর ওই টিম পুরাই চলে আসে। তারা ভিতরে ঢুকে দেখতে পায় যে সিওর হাতে একটা পিস্তল। সিও নামসুনের দিকে তাকিয়ে থাকে আর এরপর বলে যে নামসুন গুড বাই। এটা বলে সে তার মাথায় নিজেই গুলি করে। সিওর মাথায় এই গুলি করা দেখে নামসুন তো পুরা থমকে যায়, তার চোখে পানি চলে আসে। এরপর আমরা দেখি সেখান থেকে সিওর লাশ তো বের করে নেওয়া যাওয়া হয়। এরপর আমরা মাকে দেখতে পাই, মায়ের কাছে ওই লোকটি আসে আর এরপরে ওই লোকটি জানায় যে ওই মাফিয়াগুলো এখনো কোরিয়াতে আছে। মা বলে যেভাবেই হোক এদেরকে আমি বের করব। সিওর ওই ডক্টরের কথা শুনে যে ওই ডক্টর কিছুতেই মুখ খুলছে না, তখন মা বলে ওর চিকিৎসা তো আমি করব। এরপর আমরা সিওর ওই সেক্রেটারিকে দেখতে পাই, তাকে তো সব কথা জিজ্ঞেস করা হয় আর এরপরে সে তো ফেসে যায়। আর এদিকে হিসিক তো ওই লম্বা সেক্রেটারিকেও ধরে ফেলে। ওরা মোটামুটি সিওর সব ক্রাইম করার লোকজনদের আস্তে আস্তে ধরতে থাকে। এরপর আমরা দেখি ওরা সবাই মিলে আলোচনা করতে থাকে যে এই ড্রাগগুলো কোথায় রাখা আছে। তখন আমাদের নামসুনের মনে হয় যে ওই শপের মধ্যে সে কিছু একটা দেখতে পেয়েছিল আর এরপর সবাই মিলে সেখানে যাওয়ার প্ল্যান করে। এরপর আমরা দেখি ওইখানে ওদের একটা কলিগ যায়, সে শুধু একটা সোয়েটার পরা থাকে আর ওইখানে একটা বৃদ্ধ লোক থাকে। এরপরে সে তার সোয়েটারটি খুলে ফেলে আর ওই লোকটি চোখ বন্ধ করে নেয়। এতে করে ওরা সবাই মিলে ওইখানে ঢোকার সুযোগ পেয়ে যায়। নামসুন সেখানে গিয়ে দেখতে পায় যে ওইখানে তো ওই ড্রাগগুলো রাখা আছে। এরপর আমরা দেখি ওরা ওই লোকটি সহ ওই ড্রাগগুলো নিয়ে যায়। এরপর আমরা মাকে দেখতে পাই, মা তো ওই ডক্টরের কাছে আসে আর এরপরে ওই ডক্টরের সাথে কথা বলতে থাকে। সে বলে সব তথ্য আমাকে জানিয়ে দাও, তাহলে তোমার শাস্তি হবে না। কিন্তু ডক্টর তো কিছুতেই কোনো কথা বলতে চায় না। এরপর মা সেখান থেকে উঠে যাওয়ার আগে বলে, আমি ভেবেছিলাম তোমাকে নোবেল প্রাইজ দেওয়া হবে, কেননা তুমি মেডিকেল সায়েন্সে অনেক এগিয়ে গিয়েছো, কিন্তু তুমি তো এগুলো কিছুই চাওনি। এরপর আমরা দেখি ডক্টর তো এই ফাঁদে ফেসে যায় আর সে এই ড্রাগ বানানোর আর এই অ্যান্টিডোটের সব ফর্মুলা মাকে দিয়ে দেয়। এরপর আমরা দেখি মা তো ওই মহিলাটির কাছে যায় আর গিয়ে জিজ্ঞেস করতে থাকে তোমার পার্টনার কোথায়, যে কিনা সব মানিকে ওয়াইট করে। তখন সে জানায় ও তো সব টাকা পয়সা নিয়ে সমুদ্র পথে পাড়ি দিয়েছে, ও আমাকে বলেও যায়নি। এরপর আমরা নানি আর তার ক্রাশকে দেখতে পাই, তারা একটা সংস্থার কাছে যায়। সেখানে গিয়ে জানতে পারে একটা ফ্রড সংস্থা আছে যারা কিনা মানুষের থেকে টাকা লুট করে খায় আর এদের থেকে আপনাকে বাঁচাতে হবে। এরপর আমরা মাকে দেখতে পাই, মা তো 3টা কেস করতে বলে আর এই 3টা কেসের মাধ্যমে সে সামনে অনেক এগিয়ে যাবে। একটা হচ্ছে টোগো কোম্পানির বিরুদ্ধে, আর একটা হচ্ছে ওই রাশিয়ান মাফিয়াদের বিরুদ্ধে, আর আরেকটা হচ্ছে ওই ব্ল্যাক মানিকে হোয়াইট করে তার বিরুদ্ধে। এরপর আমরা নামসুনকে দেখতে পাই, নামসুন আর হিসিকদের টিমকে তো সেইখানে পুরস্কার দেওয়া হয় আর এইখানে আমরা দেখতে পাই ওরা প্রত্যেকেই 1 র্যাঙ্ক করে ডেভেলপ হয়, অর্থাৎ ওদের প্রমোশন হয় আর একটা করে গোল্ড মেডেল পায়। এরপর আমরা নামসুনকে দেখি, নামসুনকেও তো পুলিশের চাকরি দিয়ে দেওয়া হয় আর এতে করে তার ফ্যামিলির সবাই অনেক খুশি হয়। এরপর আমরা দেখি হিসিকের টিম তো নামসুনকে নিয়ে চেয়ার আপ করতে থাকে। এরপর আমরা দেখি নামসুনরা সবাই মিলে তো ডিনার করতে বসে, কিন্তু এক একজন এক এক জায়গাতে বসে। তখন মা বলে এটা কি কোনো ডিনার কিনা, সবাই আমরা একসাথে কিভাবে ডিনার করছি। এরপর দেখা যায় যে নামসুনের মা বলে আমি সামনের সপ্তাহে নামসুনের জন্য একটা ছেলে ঠিক করেছি আর তার বাবা মার সাথে দেখা করব।
তখন দেখা যায় নামসুনের ভাই বলে ওই ছেলে কি তোমায় প্রপোজ করেছে কিনা। নামসুন বলে সে আমাকে এখনো প্রপোজ করেনি। তখন নামসুনের ভাই বলে তাহলে তোমরা কিভাবে বুঝলে যে সে তোমায় পছন্দ করে। নামসুন বলে সে আমাকে বিয়ে করতে অবশ্যই রাজি হবে। এরপর দেখা যায় নামসুনের নানি বলে যে তোমাদেরও এক হয়ে যাওয়া উচিত, তোমাদের এক হয়ে গিয়ে ছেলে মেয়ে দুজনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত। তখন নামসুনের মা বলে আমি এরকমই ঠিক আছি। আর এরপরে সে আড়াল করে তার হাজবেন্ডকে বলে তোমার সাথে আমি পরে কথা বলবো, অর্থাৎ তাদেরও মিউচুয়াল হয়ে যায়। এরপর আমরা দেখি হিসিকরা সবাই মিলে ডিনার করছিল। তখন একটা কলিগ এসে ওদের জানায় যে সিওর বাবাকে জানা গিয়েছে। সিওর বাবার ডিএনএ আর একজনের ডিএনএ ফুল ম্যাচ করে যায়, অর্থাৎ ওই শপের লোকটি ছিল আমাদের সিওর বাবা। সিও তার বাবাকে এই দোকানটি কিনে দিয়েছিল, কিন্তু তার বাবা জানতো না যে এটাই তার ছেলে। এরপর আমরা হিসিক আর নামসুনকে দেখতে পাই, ওরা তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন হিসিক বলে যে আমি একটা মেয়ে চাই, আর যে কিনা তোমার মতো এত স্ট্রং হবে। এটা শোনার পরে তখন নামসুন বলে তুমি কি আমায় প্রপোজ করলে কিনা। হিসিক বলে আমি তোমাকে প্রপোজ করলাম। আর তখন নামসুন তো তাকে উঁচু করে নিয়েই চলে যায়। হিসিক বলে আমি একটা রিং এনেছি, তোমাকে এটা বলার তো সুযোগ দাও। এরপর আমরা দেখি নামসুনের ফ্যামিলি হিসিকের ফ্যামিলির সাথে দেখা করে। হিসিকের মা তো নামসুনকে বিভিন্ন প্রশ্ন করে আর বলতে থাকে তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো, তুমি হয়তোবা কলেজ পর্যন্ত যাওনি। তার মা ভাবে ওরা হয়তোবা অনেক গরিব। তখন আমরা দেখতে পাই যে নামসুনের মা বলে আমিও কলেজে যাইনি, কিন্তু আমার প্রচুর প্রপার্টি আছে, এই যে হোটেলে আছেন এটা আমার হোটেল, আর ওদের বিয়ের পরে আমি ওদের একটা বাংলো দিয়ে দিব, আর একটা বিল্ডিংও আমি আমার মেয়েকে দিয়ে দিব। এটা শুনে তার মা তো রাজি হয়ে যায়। তখন হিসিক বলে আমার এগুলো কোনো কিছুরই দরকার নেই, কিন্তু হিসিকের মা তো বোঝা যায় একটু লোভী আছে। নামসুনের নানি বলে যে আমাদের একটা পরম্পরা আছে, বিয়ের পরে অবশ্যই মেয়ে হতে হবে, কেননা মেয়ে হলেই আমাদের পরিবার আরও বাড়বে। এরপর আমরা নামসুনের ওই ফ্রেন্ডের দেখতে পাই, ওই ফ্রেন্ড তো পথে বসে যায়। আর এরপরে সেখানে তার এক্স ওয়াইফ আসে আর এসে বলে তোমার এই পরিণতির জন্য তুমি নিজেই দায়ী, তোমার যখন অর্থ হয়ে গিয়েছিল তখন তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, আর এই পরিস্থিতির জন্য তুমি নিজেই দায়ী। এরপর আমরা হিসিক আর নামসুনকে দেখতে পাই। নামসুন তো বলে আমাকে একটা গুড বাই কিসি দিয়ে যাও। তখন আমরা দেখি হিসিক তো তাকে ছোট্ট করে একটা কিস করে, কিন্তু এতে করে নামসুন তো একটুও সন্তুষ্ট হয় না, সে হিসিককে টান দিয়ে আবার কিস করে। এরপর আমরা মাকে দেখতে পাই, মায়ের কাছে ওই লোকটি আবারও আসে আর এসে তাকে জানায় যে আমরা ওই লোকটির খোঁজ পেয়ে গিয়েছি, যে লোকটিকে না এদের সাথে সব থেকে বেশি জড়িত আছে। আর এরপর আমরা ওই লোকটিকে দেখতে যে কিনা ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করে, সে তো ওইখানে লোকদেরকে মেরে ফেলে আর এরপরে সে মাথায় পানি ঢালতে থাকে। এরপর আমরা নামসুনকে দেখতে পাই, নামসুন তো বেশ ভালোই কাজ করছিল, তার নিউ জব বেশ ভালোই চলছিল, সব অন্যায়ের জন্য আমাদের নামসুন আগে গিয়ে দাঁড়াতো। এরপর আমরা নানিকে দেখতে পাই, নানি তো ওই সংস্থাটির মধ্যে যায় আর গিয়ে ওই লোকদেরকে প্রচুর মারতে থাকে। এরপর আমরা মাকে দেখতে পাই, মায়ের কাছে একটা ছবি আসে যে কিনা এই রাশিয়ার মাফিয়ার সাথে বিশেষভাবে জড়িত আছে। সে ছবি দেখে চমকে যায়, আর এই ছবিটি ছিল ওই লোকটির যে কিনা ব্ল্যাক মানিকে হোয়াইট করে। তখন মা বলে যে তোমাকে তো আমি ধরবো। এরপর আমরা হিসিককে দেখি, হিসিক তো নামসুনের খোঁজে যায় আর গিয়ে দেখতে পাই সব ক্রিমিনালগুলোকে নিচে ফেলে ফেলে দিচ্ছিল। আর তখন সেখানে আমাদের হিসিক থাকে। হিসিক দেখতে পায় একটা লোকের হাতে পিস্তল, আর এতে করে সে তাকে প্রচুর মারতে থাকে আর বলে তোমার এত সাহস কে দিয়েছে, তুমি আমার ওয়াইফের দিকে এইভাবে কিভাবে করতে পারো। এরপর দেখা যায় ওই লোকটি ওইখান থেকে পালাচ্ছিল আর নামসুন তো দ্রুত গিয়ে ওই লোকটিকে ধরে ফেলে। এরপর আমরা নামসুনের মাকে দেখতে পাই, নামসুনের মা তো একটা মহিলার কাছে যায় আর গিয়ে বলে তোমার ছেলে কোথায়। তখন মহিলাটি বলে ওকে আমি ডেলিভারিতে পাঠিয়েছি, এই জন্যই হয়তো বা দেরি হচ্ছে, আমি আসলে অবশ্যই বলবো যে তুমি এসেছিলে। তখন নামসুনের মা বলে যে তোমার ছেলের এখন বিশেষ প্রয়োজন, তোমার ছেলে দিয়েই এখন আমার অনেক কাজ আছে। এরপর আমরা দেখি তার মা তো অনেক জোরে করে তার ছেলেকে ডাকতে থাকে আর সেও তখন এই কথাগুলো শুনতে পায়। সে একটা জায়গায় গেম খেলছিল আর এরপর দেখা যায় সে ওই কম্পিউটারের উপর জোরে করে একটা পাঞ্চ করে আর এতে করে ওই কম্পিউটারটি ভেঙে যায়।
আর স্ট্রঙ্গার নামসুন ড্রামাটি তো এখানেই শেষ হয়ে যায়। এই ছেলেকেটি দিয়ে হয়তোবা নেক্সটে আরো কোনো একটা ড্রামা আসতে চলেছে। স্ট্রঙ্গার নামসুন ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর নতুন কোনো ড্রামা দেখতে চাইলে অবশ্যই সেটাও কমেন্টসে জানিও। একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।